আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। সাথে আছি এইচএসসি উচ্চতর গণিতের সকল শিক্ষার্থীবৃন্দ আর কি, সকল ছাত্র এবং ছাত্রীবৃন্দ যারা আছেন। তো আমরা স্থিতিবিদ্যার আজকে 2 নম্বর ক্লাস নিব। আমরা প্রথম ক্লাসে স্থিতিবিদ্যার যে ওটা 3টা অংশ 8.1, 2 এবং 3 ছিল। 8.1-এ মানে যে ম্যাথগুলো আসে আর কি, বিভিন্ন ভর্তি পরীক্ষায় এই পদা থেকে খুব সুন্দর সুন্দর ম্যাথ আসে এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় অনেক সুন্দর সুন্দর ম্যাথ আসে। তো এই সকল ম্যাথ আমি আপনাদের জন্য 18টার মতো ম্যাথ সিলেক্ট করছি। এই 17-18টা ম্যাথ যদি আপনারা এই 8.1 থেকে যদি করতে পারেন তাহলে আপনাদের জন্য একদম অ্যাডমিশন সহ সবকিছু কাভার হয়ে যাবে। মানে একাডেমিক এবং অ্যাডমিশন উভয় জায়গায় একদম এই 17-18টা ম্যাথ করলে আপনার একদম কাভার হয়ে যাবে। এর বাইরে আর একটা ম্যাথও লাগবে না। তো আমি আজকে আপনাদেরকে 5টা ম্যাথ করাবো। তার মধ্যে প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে আমাদের, এটা আসলে অনেক আগের বই, পুরাতন বই। এটা হচ্ছে উচ্চতর গণিত, এটা দ্বিতীয় পত্র, যেটা আমার এসিফ আহমদ স্যারের বই। এটা অনেক পুরনো বই। যাদের নতুন বই আছে আপনারা একটু প্রশ্নটা মিলাবেন। এটা হচ্ছে সেই পঞ্চম সংস্করণ, মার্চের 2018 সাল, মানে 2018 সালে যারা আর কি এসএসসি পরীক্ষা দিছে, মানে দাখিল পরীক্ষা বা ম্যাট্রিক পরীক্ষা যেটাকে বলি, ওইটা যারা দিছে তারা যে ইন্টারমিডিয়েটে উঠলো 2018 সালে, তখন যে তাদের জন্য এই বইটা বের হয়েছিল। তখনকার বই এইটা, তো অনেক আগে। তো এখানে আসলে যে ম্যাথটা আমরা প্রথমে করব সেটা হচ্ছে, দেখেন, বই যত আগেরই হোক, ম্যাথস তো আর কেউ বানাইতে পারবে না। ওই আগে থেকে যে ম্যাথগুলো চলতেছে এখনো সেই ম্যাথগুলাই আছে। তো এই ম্যাথটা আসলে আশা করি সবার বইয়ে আছে, আপনারা একটু বের করবেন। তো এখানে বলছে যে এটা হচ্ছে আমার বরিশাল বোর্ড 2011 সাল এবং 2008 সাল 9 সাল, মানে 8-9 সেশনের যে কুয়েট মানে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। বলা হচ্ছে কোন একটা বিন্দুতে 2p এবং p মানের দুইটি বল ক্রিয়াশীল। তাহলে আমরা একটু চিত্র আঁকাই। কোন একটা বিন্দু আমরা নিলাম, এটা হচ্ছে একটা বিন্দু। এই বিন্দু থেকে এদিকে হচ্ছে p, এদিকে হচ্ছে 2p, দুইটা বল ক্রিয়াশীল। আর এদের লোভ দুইটা কোন দিকে হয়? লোভ দি অলওয়েজ, এটা যদি আমরা একটা সামান্তরিক আর্ট করতাম তাহলে এটা সাপোজ সামান্তরিকের এদিকে একটা কর্ণ যাইতো, তাহলে এই কর্ণ বরাবরই হচ্ছে আমাদের লোভ দুইটা ক্রিয়া করে। এখন এটা ক্রিয়া করলো এবং বলা হচ্ছে আমরা যদি কি করি, প্রথম যে বলটা আছে মানে পি, না প্রথম বল বলতে প্রথমে আছে আমাদের 2p, এই 2p কে যদি আমরা দ্বিগুণ করি তাহলে কি হবে, আমাদের 4p হবে। আচ্ছা 4p হইল, এবং দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে, এটা ছিল 8, পির সাথে 8 যোগ করলে হবো p+8। বলা হচ্ছে এদের দিক, লব্ধির দিকটা অপরিবর্তিত থাকে, মানে লব্ধিটা এই বরাবরই ক্রিয়া করবে। আমি যদি এটার মান যদি 8 একক বৃদ্ধি করি তাহলে সাপোজ এটা হবে আমার p+8, আর এটাকে আমরা দ্বিগুণ করলে পাবো হচ্ছে 4p। সাপোজ এরকম হবে আর কি। আর এটা আমাদের আসলে এই যে কর্ণ বরাবর যে এরকম হবে। যাই হোক, এখানে আমার জায়গা সংক্ষিপ্ত, এই কারণে এরকম হয়েছে, বা এতটুকু আমরা না দিলাম, এতটুকু আমাদের দেওয়ার দরকার নাই, এটা দেওয়ার দরকার নাই। আপনারা শুধু বুঝবেন যে এদিকে হচ্ছে আমার লব্ধি, যখন বলটা ছিল 2p এবং p, তখন আমার এদিকে লব্ধিটা ক্রিয়া করছে আর, তখন আমার এদিকে লব্ধি আর ক্রিয়া করছে। আবার যখন আমি প্রথমটি মানে 2p কে যখন দ্বিগুণ করা হয়েছে তখনও আমার
এই বলটা এবং এটাকে 8 একক বৃদ্ধি করা হলেও সেক্ষেত্রে লব্ধি আমার এদিকে দিকের কোনো আমার পরিবর্তন হয় না, মানে একই দিকে লব্ধিটা আমার কি হচ্ছে, ক্রিয়া করছে, মানে লব্ধিটার দিক অপরিবর্তিত আছে। সেক্ষেত্রে আমাকে বলা হচ্ছে যে এক্ষেত্রে আমার পির মানটা কত, পির মান মানে এখানে যে চলক পি পি চারটা জায়গায় আমার পি আছে, এই পির মানটা কত সেটা আমাকে বের করতে বলছে। তো লব্ধি যদি একই দিকে মানে দিক যদি অপরিবর্তিত থাকে, আমি দুইটা বলকে চেঞ্জ করলাম বা যে কোনো একটাকে আমি চেঞ্জ করলাম, তার মানে কি আমি দুইটাকে চেঞ্জ করছি বা যে কোনো একটাকেও চেঞ্জ করতে পারি। করার পর যদি আমার লব্ধির দিক যদি অপরিবর্তিত থাকে, তাহলে আপনারা মনে রাখবেন যে প্রথমে যে দুইটা ছিল এই দুইটার অনুপাত এবং পরে যে নতুন দুইটা হয়েছে এই দুইটার অনুপাত আমার অলওয়েজ সমান হবে। এবার এটা আমরা পাইলাম, এটা করার পর আমরা এই পি এবং এই পি কাটাকাটি যায় না, তাহলে আমরা এই পি এর সাথে এই পি যখন কাটা দিব তখন আমার নিচে 1 থাকবে, মানে 2 হয়। এই পি প্লাস 8 এই পাশে এসে আমার 2 এর সাথে গুণন হবে এবং যাই হোক একটু কাটাকাটি যাবে আর কি, এতটুকু আপনারা বের করতে পারবেন। যেমন এটা হয় হচ্ছে আমার 2p প্লাস 16 এই পাশে হয় 4p, তাহলে 4p মাইনাস 2p এটা হয় 16, তাহলে 4টা পি থেকে 2টা পি গেলে আমার থাকে 2টা পি, 2টা পি যদি 16 হয় তাহলে একটা পি হবে 8, তাহলে আমার পি নামক যেটা ছিল এটা হচ্ছে 8। তো এটাই आंसर। এখন এখানে এককের একটা জিনিস যদি আমরা এখানে বলি না, এখানে একক সম্পর্কে কোনো কিছু লাগবে না। তো এটা হচ্ছে আমাদের आंसर। এইভাবে আমরা ম্যাথগুলো সমাধান করতে পারি। তো 5টা ম্যাথের মধ্যে আমরা 1 নম্বর ম্যাথটা আমরা করে ফেলছি। এখন আমরা দ্বিতীয় ম্যাথে চাই। দ্বিতীয় যে ম্যাথটা আমরা সলভ করব সেটা হচ্ছে, এটাও আপনারা করবেন, আমি ধারণা দিব যে 3p এবং 2p মানের দুইটি বল, মানে 3p এবং 2p এই দুইটা মানের বল দুইটির লব্ধির মান হচ্ছে 8। লব্ধির মান কত, 8। যদি প্রথম বলের পরিমাণ দ্বিগুণ করা হয়, মানে আমি প্রথমে ছিল 3p কে দ্বিগুণ করলে হবে 6p এবং প্রথমটির মান দ্বিগুণ আর দ্বিতীয়টি কোনো পরিবর্তন করা হয় না, সেক্ষেত্রেও আমার লব্ধিটা দ্বিগুণ হয়ে যায়। লব্ধিটা কি হয়ে যায়, দ্বিগুণ। এখন বলা হচ্ছে যে বল দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য আমাদের যে দুইটা বল আছে এই দুইটা বলের মধ্যবর্তী কোণ কত সেটা আমাকে বের করতে বলছে। তাহলে আপনারা বুঝেন, প্রথমে ছিল 3p এবং 2p এই দুইটা বল এর লব্ধি হচ্ছে r। আবার যখন প্রথমটাকে দ্বিগুণ করা হয়েছে মানে 6p এবং এটা যখন সেম থাকছে তখন এদের লব্ধি হয়ে গেছে দ্বিগুণ, মানে 2r হয়েছে। তাহলে আমরা লব্ধির যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। সেটা কি ছিল, যে দুইটা বল যদি p এবং q হয়, মধ্যবর্তী কোণ যদি আলফা হয় এবং লব্ধি যদি r হয়, তাহলে আমরা p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা এটা লিখতে পারি হচ্ছে r স্কয়ার। তো এই ফর্মুলা ইউজ করে আমরা এটাকে লিখবো। লেখার পর আমরা শুধু জাস্ট কি করতে হবে সেটা আমি বলি। এইভাবে আমরা এই দুইটা মানে এটা থেকে একটা আসবে, এটা থেকে একটা আসবে, দুইটা আসবে, পরে এটাকে দেব আমরা সমীকরণ 1, এটাকে দেব 2, অথবা এটাকে 1 এটাকে দেব, আমরা যেটা খুশি। তবে ভালো হয় যে এটাকে আমাদের 1 ধরা। এবার আমরা সমীকরণ 2/1 দিব। সমীকরণ 2/1 দিলে এটা আর এটা কাটাকাটি যাবে, এ পাশে থাকবে 4 আর এই পাশে যেটা থাকবে ও আর গুণ করে তারপর সবগুলো এক পাশে আনবো। এরপরে দেখা যাবে যে আমাদের পি সম্বলিত সবকিছু কাটাকাটি যাইতেছে, শুধু থাকবে আলফা নামক একটা চলক থাকবে শুধু, তাহলে ওইখান থেকে আমার আলফার মানটা বের হয়ে আসবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন।
এটা আসলে কতটা ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বলি। এই ম্যাথটা আমাদের বরিশাল বোর্ড 2004 সালে আসছে, কুমিল্লা বোর্ড এবং সিলেট বোর্ডে 2007 সালে আসছে। এরপরে হইতাছে হলো বুয়েট। বুয়েট আমরা তো চিনি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেটা ঢাকায় অবস্থিত। সেটা 2003-04 সেশনে অ্যাডমিশন পরীক্ষায় আসছিল। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় 9-10 সেশনে পরীক্ষায় আসছিল। এই হুবহু এই ম্যাথটাই আসছিল। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে দেখেন আমরা আরো এটা নিয়মে কোন একটা ম্যাথ করতে পারি কিনা। এরপর আমি যে ম্যাথটা সিলেক্ট করছি সেটা হচ্ছে 2p কোণে ক্রিয়ারত দুইটি সমান বলের লব্ধি। মানে দুইটা বল কি সমান, সমান দুইটা বল আমরা পি ধরে নিলাম। যে দুইটা হচ্ছে আমার 2 আলফা কোণে ক্রিয়াশীল। তাহলে এখন বলা হচ্ছে যে দুইটা সমান বল 2p cos আলফা ভাগ 2, মানে এরা হচ্ছে কত কোণে 2 আলফা কোণে ক্রিয়াশীল। তাহলে 2 আলফা ভাগ 2 এটা হচ্ছে তাদের লব্ধি, মানে 2p cos আলফা। এখন এটা হচ্ছে যখন দুইটা বল 2 আলফা কোণে ক্রিয়াশীল, তখন তাদের লব্ধির মান এটা। আবার বলা হচ্ছে যে 2 বিটা কোণে ক্রিয়াশীল বল দুইটির লব্ধির, আচ্ছা 2 বিটা কোণে বল দুইটির লব্ধির কি হবে, 2p cos 2 বিটা ভাগ 2, মানে 2p cos বিটা এরকম হবে। তো এটা করার পরে বলা, এখানে একটা প্রশ্ন এখানে বলে দিছে, সেটা হচ্ছে যে 2 বিটা কোণে ক্রিয়ারত বল দুইটির লব্ধি হবে, এই লব্ধির দ্বিগুণ হইতাছে এটা। লব্ধির দ্বিগুণ কত, এটা। তাহলে প্রশ্ন মতে আমি এটা সমান লিখতে পারি হচ্ছে 2 ইন্টু এটা। তার মানে আমরা প্রশ্ন মতে লিখবো হচ্ছে 2p cos আলফা হচ্ছে 2 ইন্টু 2p cos বিটা। আমাকে যে জিনিসটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে cos আলফা ইকুয়াল 2 cos বিটা। cos আলফা ইকুয়াল 2 cos বিটা। দেখেন এই পাশে থেকে 2p কাটা যায়, এই পাশ থেকে 2p কাটা যায়, তাহলে আমার cos আলফা এই পাশে থেকে 2 cos বিটা। তাহলে কি আমাদের প্রমাণ হয়েছে? এইভাবে আমরা প্রমাণ করতে পারি। এই ম্যাথটা এই পর্যন্তই। ওই পাশ থেকে 2p কাটা, এই পাশে cos আলফা ইকুয়াল 2 cos বিটা। এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। স্থিতিবিদ্যায় যে আমরা প্রমাণগুলা করি, এইগুলা মনে করেন যে আসলে অনেকজনে কি রকম মনে করে যে এগুলো আসলে খুব কঠিন, এগুলো আমরা কিভাবে সমাধান করব। আসলে কিন্তু দেখেন কয় লাইন, 1 2 3 লাইনে ম্যাথ শেষ। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমাদের আজকে যে 5টা ম্যাথ করানোর কথা, তার মধ্যে আজকে আমি 3টা ম্যাথ অলরেডি সলভ করায় ফেলছি। এখন আছে আর শুধুমাত্র 2টা। এই 2টা ম্যাথ আপনারা দেখেন। আমরা এরপরে যে ম্যাথটা করব সেটা হচ্ছে, দেখেন কোন কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব। কোন বলের উপর লম্ব হয় সবসময় মনে রাখবেন, লব্ধি যদি মানে পি এবং কিউ দুইটা বল যদি হয় এবং লব্ধিটা যদি আর হয়, এই লব্ধি আর যদি আমার পি বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমি যদি বলি যে লব্ধিটা আমার হচ্ছে পি বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে বা কোন একটা বলের সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে যে বলের সাথে কোণটা 90 ডিগ্রি কোণটা উৎপন্ন করবে সেটা হবে ওই দুইটা বলের মধ্যে ছোট। মানে যদি আমার পি বলের সাথে যদি আমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, পি এবং কিউ এর মধ্যে পি হবে ছোট। আর যদি কিউ বলের সাথে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ওই পি এবং কিউ এর মধ্যে কিউ হবে ছোট। এটা আপনারা মনে রাখবেন। এবং এখানে আমার একটা সূত্র ছিল cos আলফা ইকুয়াল মাইনাস ছোট বাই বড়।
cos আলফা ইকুয়াল মাইনাস ছোট বাই বড়, এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন তাহলে কার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে? এই ছোটটার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এখানে বলা হচ্ছে এর মান অপরটির এবং এর মান অপরটির 1/3 সমান। এর মান বলতে এখানে কার মানকে বোঝানো হচ্ছে? লব্ধির মান। লব্ধিটা হবে অপরটি মানে যার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে ওটা ব্যতীত যা আরেকটা আছে, তার মানে আমরা ধরে নিছি পি বলের সাথে কোণ উৎপন্ন করে, তাহলে আরেকটা আছে কি? কিউ। এই কিউ কে আমি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা আর পাবো, এটা তারা বলে দিচ্ছে। বুঝতে পারছেন? আমার কিন্তু স্থিতিবিদ্যার প্রশ্নগুলো বুঝতে একটু অসুবিধা হতে পারে, মানে আমার হবে না বাট আপনাদের হতে পারে, তো এটা আপনারা খেয়াল করবেন। তাহলে এটা আমার দেওয়া আছে। আচ্ছা, তাহলে কি বের করতে বলছে আমাকে? আমাদের দুইটা বল আছে পি এবং কিউ, এই পি এবং কিউ এই দুইটার অনুপাত বের করতে বলছে। তাহলে আমরা cos আলফা জানি হচ্ছে মাইনাস পি ভাগ কিউ, মানে মাইনাস ছোট ভাগ বড়। তাহলে আমরা মাইনাস পি ভাগ কিউ, এবং আমাকে দেওয়া আছে যে কিউ ভাগ 3 মানে হচ্ছে আর। এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আর স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফা। cos আলফা মানে হচ্ছে মাইনাস পি ভাগ কিউ, এরকম আমরা দিতে পারি। আর এই পাশে আমার মার্কার আজকে একটু সমস্যা হচ্ছে, একটু পর পর চেঞ্জ করে লেখা হচ্ছে। আর এর জায়গায় আমরা কিউ ভাগ 3 লিখতে পারি। এই পাশে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা কাটা যাবে, এখানে হবে আমার মাইনাস 2p স্কোয়ার। তাহলে দেখেন কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 9, এটা হবে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখান থেকে আমরা কি করতে পারবো? মানটা বের করে নিয়ে আসতে পারবো। তো দেখেন এটা আমরা কিভাবে করি, আপনারা শুধু একটু মনোযোগ সহকারে দেখবেন। তাহলে এই পাশে যদি আমি পি স্কোয়ার আনি আর এই পাশে যদি আমরা কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 9 যদি দেই, তাহলে আসবে হচ্ছে 9 থেকে 1 বললে 8টা কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 9, মানে 8 কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 9। এই কিউ স্কোয়ার এই পাশে এনে ভাগ হবে, মানে এটা হবে পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার, এটা হবে 8 ডিভাইডেড বাই 9। এবার এখানে উভয় পাশে যদি স্কয়ার আছে এই পাশে রুট হয়ে যাবে, তার মানে p is to q হবে, এই 8 কে রুট করলে হয় 2√2 is to 9 এর রুট করলে হয় 3। তো এটাই আমাকে বলছিল যে দেখাও যে বল দুটির অনুপাত হচ্ছে 2√2 is to 3। তাহলে আমরা 2√2 is to 3 এটা আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। তো এই ছিল হচ্ছে আমার আজকের ম্যাথের ধারাবাহিকতায় আজকে 4 নম্বর ম্যাথ। এরপরে হচ্ছে আমরা সর্বলাস্ট আজকে যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে আমাদের ত্রিভুজের সাইন সূত্রের সাহায্যে আমাদের সমাধান করতে হবে। ত্রিভুজের সাইন সূত্র তো আমরা সবাই পারি, তো ওইটা পারলে আজকে আমরা 5 নম্বর ম্যাথটা আমরা সলভ করতে পারবো। তো দেখেন শুধু আমরা কিভাবে আসলে ম্যাথগুলো সলভ করি। আর স্থিতিবিদ্যা সম্পর্কে যদি আরো মানে আমি যে অধ্যায়টা পড়াইতেছি, যে কনসেপ্ট গুলা বোঝাচ্ছি, যে ম্যাথ গুলো আমি দেখাচ্ছি, এগুলো দেখানোর পরেও যদি কারো কোনো কনফিউশন থাকে যে না আমার আর একটু ভালোভাবে বোঝান বা আর একটু মানে এইভাবে বোঝাইলে আমার কি সুবিধা হয়, আমার এই টপিক গুলো এখন আমার অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন।
সবাই কমেন্ট করেন, অনেক কিছুই বলেন যে হ্যাঁ নাইস, খুব সুন্দর, হ্যান ত্যান, অনেক কিছু বলেন। তো অতটুকু বলবেন যে আসলে কোন টপিকটা আসলে আপনার এখনো সমস্যা হচ্ছে। কারণ আমি চাইতেছি যে এই স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা এই দুইটা অধ্যায় আপনাদেরকে একদম পানি পানি করে দেওয়ার জন্য। আর যারা এইচএসসি 26 ব্যাচ আছেন, আপনাদের জন্য কিন্তু আমাদের একটা ফ্রি গ্রুপ আছে, তো আপনারা চাইলে ওই গ্রুপটাতে অ্যাড হতে পারেন। ওই গ্রুপে আপনারা বিভিন্ন সাজেশন পাবেন, তারপরে বিভিন্ন পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন, বিভিন্ন সময় পরীক্ষার লিংক দেওয়া হয়, বিভিন্ন কুইজ দেওয়া হয়, তো এই বিষয়গুলো আপনারা পাবেন। এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যে দেওয়া হয় তা আপনার জন্য ঠিকভাবে করতে পারে। তো যাই হোক, আমরা আজকে সর্বলাস্ট যে ম্যাচটা করব সেটা হচ্ছে পরস্পর আলফা কোণে আনত। কি কোণে আনত? আলফা কোণ, মানে দুইটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। পিও কিউ মানে দুইটি বল, এদের লব্ধি হচ্ছে √3 কিউ। লব্ধি কত হবো? √3 কিউ। এবং তা পি বলের ক্রিয়ারেখার সাথে, মানে তা বলতে ওই লব্ধিকে বোঝানো হচ্ছে। এই লব্ধিটা পি বলের সাথে কি করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, কোণ উৎপন্ন করে, তাহলে দেখাও যে পি এবং কিউ এই দুটা সমান, অথবা পি হচ্ছে কিউ এর ডবল। এটা মানে এদিকে এবং এইদিকে পি এবং কিউ দুইটা বল ক্রিয়াশীল, আর এইদিকে সাপোজ লব্ধি ক্রিয়াশীল, লব্ধি আর ক্রিয়াশীল। আজকে মার্গার অনেক প্রবলেম। তো এদিকে হচ্ছে পি বল ক্রিয়াশীল, আর এদিকে কিউ বল ক্রিয়াশীল, আর এদিকে হচ্ছে লব্ধি ক্রিয়াশীল আর ক্রিয়াশীল। এখন লব্ধি আর হচ্ছে আমার √3 কিউ, তাহলে এদিকে আমি √3 কিউ দিতে পারি। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এই লব্ধি আর এই পি বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতে, এটা হচ্ছে 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয় আর সম্পূর্ণ যদি আলফা হয়, তাহলে এটা হবে আমার এই সম্পূর্ণ আলফা থেকে 30 ডিগ্রি বাদ, মানে আলফা মাইনাস 30 ডিগ্রি। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী আমি এই চিত্রটা আঁকাইছি। তাহলে একটা পি এবং একটা কিউ, এই দুইটা বল আলফা কোণে ক্রিয়াশীল, মানে মধ্যবর্তী কোণ আলফা, এবং এই যে লব্ধি হচ্ছে √3 কিউ। আচ্ছা, √3 কিউ, এই লব্ধিটা হচ্ছে পি বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর তাহলে ওই বর্ণনা অনুযায়ী তাহলে এই লব্ধি আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ হয় আলফা মাইনাস 30 ডিগ্রি। এখন বলা হচ্ছে যে প্রমাণ করা পি ইকুয়াল কিউ অথবা 2Q। পির মানটা হয়তো কিউ হবে, না হয় 2Q হবে, এটা আমাকে প্রমাণ করতে বলা হচ্ছে। তাহলে আমরা এটা আসলে লামের সূত্র যে আমরা এই অধ্যায়ে পড়বো, লামের সূত্রটা 8.2 তে আছে। তাছাড়া লামের সূত্র এবং সাইন সূত্র মোটামুটি অনেকটুকুই সেম। তো ওই লামের সূত্র অথবা ত্রিভুজের সাইন সূত্র যেটা আমরা বলি না কেন, ওটার সাহায্যে আমার আসলে এই ম্যাথটা করা লাগবে। তো ওইখানে ছিল আমরা যে বলটা নিব ওইটার নিচে হবে সাইন, ওইটা ব্যতীত বাকি যে দুইটা আছে, ওই দুইটার মধ্যবর্তী কোণ। আবার যখন আমি কিউ নিব, কিউ বাদ দিলে হয় এই দুইটার মধ্যবর্তী কোণ হয় 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি। আবার এই পাশে আমরা যখন √3 কিউ নিব, √3 কিউ নিলে হয় পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হয় আলফা। তাহলে আবার এই দুইটাকে যদি আমরা সমান ধরি, এটা কাটা যাবে, সাইন 30 ডিগ্রি মানে হবে হাফ, হাফ উল্টায় দিলে হবে 2, এটা হবে √3 ডিভাইডেড বাই সাইন আলফা।
তাহলে দেখেন সাইন আলফা আসে হচ্ছে আমার √3/2। তাহলে এখান থেকে আমার আলফার মান কত আসবে? অবশ্যই 60 ডিগ্রি আসবে। তাহলে আলফার মান যে আমার 60 ডিগ্রি কিভাবে আসলো? এই যে এই দুটাকে আমি শুধু সমান ধরছি, এর কারণে আমার আলফার মান আইসা পড়ছে 60 ডিগ্রি। আবার দেখেন শুধু 60 ডিগ্রি না, আমরা কিন্তু আরেকটা জিনিস লিখতে পারি। সাইন এটাকে লেখা যায় আমার 120 ডিগ্রি। 120 ডিগ্রি মান দেখেন আপনারা ক্যালকুলেশন করবেন, মানে ক্যালকুলেটরে চাপ দিবেন সাইন 120 ডিগ্রি, তাও দেখবেন √3/2 আসে। তো এই দুইটা মান আমরা এখান থেকে নিব। নেওয়ার পরে আমরা আবার এই দুইটাকে সমান ধরবো। তাহলে আলফার মান এখানে একবার 60 ডিগ্রি বসাবো। আলফার মান যদি আমরা 60 ডিগ্রি বসায় এই দুটোকে ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো হচ্ছে পি এবং কিউ সমান। যদি আমরা 60 ডিগ্রি বসাই তাহলে পি এবং কিউ আমরা সমান পাবো। আবার যখন 120 ডিগ্রি এখানে বসাবো তখন পি এবং টু কিউ আমরা সমান পাবো। তো এইভাবে আমরা এই ম্যাথটা সমাধান করতে পারি। যতটুকু সহজ নিয়ম, মানে আমি যে 5টা ম্যাথ করাইছি, আমি চাইছি যে 5টা নিয়মের ম্যাথ যে আমি আজকে করাবো, এই ম্যাথগুলোর মধ্যে সবচেয়ে সহজ নিয়ম যেটা, সেই নিয়মে আমি ম্যাথটা করানোর জন্য। আমি যে ম্যাথগুলো দেখাইছি এগুলা খুব কঠিন নিয়মেও করা যায়, বা আরো অনেক নিয়ম আছে। তো সব থেকে যেটা সহজ নিয়ম ওই নিয়মে আমি দেখাইছি। তো সবাই বাসায় বেশি বেশি এই ম্যাথগুলো প্র্যাকটিস করবেন। আজকে একটু লেখা বুঝতে একটু অসুবিধা হতে পারে, তো এটা কেউ কিছু মনে করবেন না, আগামী দিন থেকে আর এটা সমস্যা হবে না। তো চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডেসক্রিপশন বক্সে আমার অথবা কমেন্টে আমার যে গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে, এই গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।